ত্রিপুরার লোকনৃত্যর মধ্যে লোকনৃত্য আগে জানতে হবে। লোকনৃত্যটা কি, লোক কথাটার অর্থ কি, এটা আগে আমাদের জানতে হবে। ঠিক আছে, এই যে লোক, লোক কথাটার অর্থ কি? লোক, লোক মানে কি বোঝাচ্ছে? পিপল বা মানুষ। ঠিক আছে, লোক কথাটার অর্থ কি বোঝাচ্ছে? পিপল বা মানুষ। লিখতে হবে না, এগুলো লিখতে হবে না, বুঝো, আগে বুঝো, লিখতে হবে না। লোক বলছে, লোক শব্দটির অর্থ আমরা কি বুঝতে পারছি? কিছু মানুষ। ঠিক আছে, লোক মানে আমরা মানুষকে বুঝি। এবার নৃত্য, নৃত্য মানে কি? নৃত্য মানে নাচ অর ডান্স। ঠিক আছে, নাচ। তাহলে দেখো, লোক নৃত্য, তাহলে লোক নৃত্যটা আমরা কি বুঝলাম? এমন একটা নাচ, যে নাচটা মানুষ বা যারা আমরা মানুষ, আমরা নৃত্যটা আমরা করি বা নাচি, এটাকে বলে লোক নৃত্য। এবার লোক নৃত্যটা কিন্তু অ্যাকচুয়াল বা আসল মিনিংটা এটা না। লোক কথাটির অর্থ হলো, লোক নৃত্য কথাটির অর্থ হলো যে নাচ, কি, যে নাচটা আমাদের পূর্বপুরুষ, মানে যারা আমাদের আগে, আমাদের জন্ম হয়েছিল, আমাদের বাবা থেকে শুরু করে আমাদের দাদু ঠাকুর দাদা, তারও আগে যারা ছিল, ওদের থেকে এই নৃত্যটা চলে আসছে। মানে কোনো একটা জাতি গোষ্ঠী, কোনো একটা অঞ্চলের মধ্যে যারা বসবাস করে, ওই অঞ্চলের মধ্যে যে লোকেরা বাস করে, ওই লোকেদের মধ্যে যে প্রচলিত নাচ থাকে, বা ওই লোকের অঞ্চলের, ওই অঞ্চলের লোকেরা যে নাচটা তারা নাচে, ওই নাচটাকেই বলা হয় লোকনৃত্য। তোমরা বুঝতে পারলে? ধরো, ত্রিপুরা একটা ফেমাস লোকনৃত্য হলো রিয়াং সম্প্রদায় যারা আছে, রিয়াং সম্প্রদায়ের কি, হজাগিরি নৃত্য। আমরা সবাই জানি কিন্তু, হজাগিরি নৃত্য জানো তো? পেচারতহল এসটি গার্লস হোস্টেল, ইউ নো অ্যাবাউট হজাগিরি নৃত্য? হজাগিরি নৃত্য সম্পর্কে জানো তো? হ্যাঁ, তাহলে রিয়াং সম্প্রদায়, এই হজাগিরি নৃত্যটা কোথা থেকে আসলো? যেখানে রিয়াং সম্প্রদায়ের মানুষেরা যেখানে বাস করত, ওই সম্প্রদায়ের মানুষেরা তাদের মধ্য থেকে যে নাচটা তারা নাচতো নিজের থেকে। লোকনৃত্য কিন্তু কারোর কাছ থেকে শিখে করানো হয় না, মানে ওটা আগে থেকেই আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারা মানে তাদের অনেক 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 বছর আগে থেকেই। ঠিক আছে, তাহলে এটা হলো লোকনৃত্য। ঠিক আছে, তাহলে রিয়াং সম্প্রদায়ের লোক যারা ছিল, তারা যে নৃত্যটাকে তারা উপভোগ করত, বা যে নৃত্যটা তারা প্লে করত, ঠিক আছে, ওই নৃত্যটাকে বলা হতো কি, হজাগিরি নৃত্য। ঠিক আছে, তাহলে এখন আমি ত্রিপুরার যে অন্যান্য যতগুলো কি লোকনৃত্য আছে, এই লোকনৃত্যগুলো নিয়ে আমি এখন তোমাদের কাছে আলোচনা করব। ঠিক আছে, ওকে। দেখো, আমি প্রথমে একটা নৃত্য লিখছি, কি, গড়িয়া নৃত্য। গড়িয়া নৃত্য। আচ্ছা, আমরা সবাই গড়িয়া পূজা সম্পর্কে জানি। আমাদের ত্রিপুরার একটা ফেমাস উৎসব, খুবই, যেখানে অনেক মানুষের ভিড় হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে এই গড়িয়া উৎসবটাকে পালন করা হয়। জানো তো? জানার তো কথা। গড়িয়া, এই গড়িয়া নৃত্য, হ্যাঁ, গড়িয়া নৃত্য। তাহলে গড়িয়া নৃত্য কখন হয়? যখন ত্রিপুরার জীবন ও সংস্কৃতি জুম চাষকে ঘিরে, জুম চাষ, আমরা জুম চাষ চিনি তো, যেটা আমরা পাহাড়ে চাষ করে থাকি, জুম চাষ। ঠিক আছে না? এই জুম চাষকে নিয়ে যে নৃত্যটাকে করা হয়, বা যে অনুষ্ঠানটাকে করা হয়, বা যে উৎসবটা করা হয়, আমরা পালন করি, সেই উৎসবটাকে
কি বলে? গড়িয়া নৃত্য। মানে গড়িয়া উৎসবটাকে অবলম্বন করে যে নৃত্যটা করা হয় ওই নৃত্যটাকে কি বলা হয়? কি নৃত্য? গড়িয়া নৃত্য। ঠিক আছে, তারপর হ্যাঁ, গড়িয়া নৃত্যটা কেন করা হয় এটা আমাদের জানতে হবে। ফসল যখন জুম চাষের জন্য যখন কোনো টিলায় বা কোনো পাহাড়ে যখন ফসলের বীজ যখন লাগানো হয় তখন যে গড়িয়া যে দেবতা, ঠিক আছে, গড়িয়া দেবতাকে আরাধনা করা হয় নৃত্যের মাধ্যমে, ওনার পূজা করা হয় যেন ফসলটা খুবই ভালো হয়। ঠিক আছে, ফসলটা যেন খুবই ভালো হয়। ঠিক আছে, তারপর কি আছে দেখো। তারপর কি, যেটা তোমাদের আমি বললাম, এই যে হজাগিরি নৃত্য, হজাগিরি নৃত্যটা কি? এটা হলো আমাদের ত্রিপুরার গর্ব। ঠিক আছে, হজাগিরি নৃত্য এমন একটা নৃত্য যে নৃত্যটাকে পুরো ওয়ার্ল্ড, আমাদের বিশ্বের অনেক বড় বড় ডান্সার যারা আছে, অনেক বড় বড় ডান্সার, আমাদের শুধু ভারতের কথা বলছি না কিন্তু, আমাদের পুরো বিশ্ব, পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় ডান্সার আছে ওরাও এই হজাগিরি নৃত্যটাকে কপি করার চেষ্টা করেছে কিন্তু কেউ কপি করতে পারেনি। তাই এটা আমাদের গর্ব, আমাদের প্রাইড। ঠিক আছে, এই হজাগিরি নৃত্যটাকে নিয়ে আমরা সবাই প্রাউড ফিল করি। এটা এমন একটা নৃত্য যে নৃত্যটাকে কপি করা ইম্পসিবল, ইম্পসিবল কপি করা। ঠিক আছে, কপি হয়তো করা যাবে কিন্তু সম্পূর্ণ কপি করা ইম্পসিবল। ঠিক আছে, হ্যাঁ, তাহলে হজাগিরি নৃত্যটা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করলাম রিয়াং সম্প্রদায়ের মানুষ, যেখানে আগেকার দিনে অনেক হাজারো বছর আগে যেখানে বসবাস করতেন, ওনারা নিজের মনোরঞ্জনের জন্য নাচ করতেন। ঠিক আছে, ওই নাচটায় পরবর্তী সময়ে একটা স্পেশাল নেম, একটা স্পেশাল একটা নাম হয়, ওই নামটার নাম কি? হজাগিরি নৃত্য। ঠিক আছে, তারপর এবার হজাগিরি নৃত্যটা কি রকম হয় এটা তো আমরা খুব ভালোভাবে জানি, কিভাবে নৃত্যটা করা হয়। ঠিক আছে, মাথার উপর কি একটা কি থাকে? হুম, একটা আগুনের কি থাকে? সলতে বা কিছু একটা থাকে, যেটাকে মাথায় নিয়ে দুটো থালা হাতের মধ্যে নিয়ে তারপর কলসির উপরে উঠে তারপর কি নৃত্যটাকে করা হয়। ঠিক আছে, তো অনেক টাফ, কিন্তু অনেক টাফ। ঠিক আছে, তাই এটাকে কপি করা ইম্পসিবল হয়ে ওঠে। এছাড়াও যে সিস্টেমেটিক ওয়াইজ নাচটাকে করা হয় ওই নাচটাকে কপি করা কোনোভাবেই পসিবল হয়ে ওঠে না। ঠিক আছে, এটা হলো কি হোজাগিরি নৃত্য সম্পর্কে আমরা জানলাম। তারপরে থার্ড, থার্ড কি? বিজু, বিজু নৃত্য, এটা হলো নাম্বার 2। নাম্বার 3 কি? বিজু নৃত্য। তোমরা বিজু নৃত্য সম্পর্কে জানো? হুম, জানো বিজু নৃত্য সম্পর্কে? জানার তো কথা। হ্যাঁ, হ্যাঁ, বিজু নৃত্যটা কোথা থেকে এসেছে? চাকমা সম্প্রদায় থেকে। চাকমা, চাকমা সম্প্রদায়। হ্যাঁ, চাকমা সম্প্রদায়। আমাদের মধ্যে যারা চাকমা সম্প্রদায়ের লোক ছিলেন, যেমন কোজাগিরি কি রিয়াং সম্প্রদায়, রিয়াং। ঠিক আছে না, রিয়াং সম্প্রদায়। আর বিজু নৃত্যটা হলো কি চাকমা। কি বলো? কি বুঝতে পারছি না, বুঝতে পারছি না, আবার বলো।
টিচার স্যার নাথিং নাথিং বুঝতে পারছো কিছু? তোমাদের সাউন্ডটা ক্লিয়ার আসছে না, সাউন্ড ইজ নট ক্লিয়ার। কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কি বিজু নৃত্য, এই বিজু নৃত্যটা হলো কোন সম্প্রদায় থেকে এসেছে? চাকমা সম্প্রদায় থেকে এসেছে। ঠিক আছে, হ্যাঁ। এবার এই বিজু শব্দটির একটা অর্থ আছে, এটা হলো কি সংক্রান্তি। এবার সংক্রান্তি কি? বিজু শব্দটির অর্থ হলো সংক্রান্তি। আমাদের পৌষ মাস সামনে আসছে, পৌষ মাসে যখন সংক্রান্তি, আমাদের মধ্যে যারা আমরা বাঙালিরা আছি, বাঙালিদের মধ্যে কি এই যে মকর সংক্রান্তি পালন করা হয়, তখন কি করা হয়, ঘরে ঘরে পিঠে, তারপর আরো অনেক কিছু করা হয়, তারপরে লুট বের হয়, বাড়িতে বাড়িতে কি দেওয়া হয়, অনেক মানুষ আসে। কোন স্কুল এটা? রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান। কি হচ্ছে? রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এত হাসাহাসি হচ্ছে কেন? হোয়াট হ্যাপেন? কি হচ্ছে? কন্টিনিউয়াসলি হাসার ইমোজি পাঠানো হচ্ছে কেন? রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ডোন্ট ডু ব্যাড থিংস প্লিজ। ওকে, তাহলে বিজু কথাটির অর্থ কি হলো? সংক্রান্তি। এই যে সংক্রান্তির সময় আসে, তখন কি যারা চাকমা সম্প্রদায়ের লোক, ওনারা কি করেন? এই বিজু নৃত্যটা করে থাকেন। ঠিক আছে, তারপর দেখো কি, এবার এই যে নৃত্যটা করা হয়, বিজু নৃত্যটা, এটার মধ্যে কি কি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? দেখো কি কি বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র কি কি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? বাদ্যযন্ত্র বুঝো তো তোমরা? বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাজনা, বাজনা যেটাকে আমরা বলি। ঠিক আছে, কি কি বাজনা ব্যবহার করা হয় দেখো। খ্যাং গরং, খ্যাং গরং নামে একটা বাজনা, চিনো তোমরা? খ্যাং গরং বাজনা, হ্যাঁ। তারপর কি আছে আরেকটা বাজনা, কি? ধুকুক, ধুকুক নামে আরেকটা বাজনা ব্যবহার করা হয় এই নৃত্যটা করার জন্য। প্রথম কি খ্যাং গরং, তারপর ধুকুক, তারপর আরেকটা বাজনা ব্যবহার করা হয় দেখো। এবং আরেক দেখো কি ব্যবহার করা হয়? বাঁশি, বাঁশি ব্যবহার করা হয়। ঠিক আছে, বাঁশি ব্যবহার করা হয়। এই তিনটে জিনিসের মিলনে এই বিজু নৃত্যটাকে করা হয়। ঠিক আছে, এবার গেল বিজু নৃত্য। এবার থার্ড, ফোর্থ, 4 নম্বর কি? হাই হাক নৃত্য, হাই হাক নৃত্য, হাই হাক নৃত্য। ঠিক আছে, এই হাই হাক নৃত্যটা কি? এই রাজ্যের অন্যান্য উপজাতি সম্প্রদায়ের মতো হালাম সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক জীবনও জুম চাষকে কেন্দ্র করে আবর্তিত হয়। ফসল কাটার মরশুমের শেষে কি মলসুমরা ঐতিহ্যগতভাবে দেবী লক্ষ্মীর পূজা করে। হ্যাঁ, দেখো, যারা হালাম সম্প্রদায়ের লোক আছেন যারা, ঠিক আছে, কোন সম্প্রদায়? হালাম সম্প্রদায়। হালাম
সম্প্রদায়। হালাম সম্প্রদায়, এই হালাম সম্প্রদায়ের লোক যারা আছেন তাদের মধ্যে তোমরা জানো অনেকের নাম আছে না, যে এর এমন মালসুম মালসুম টাইটেল যাদের আছে, ঠিক আছে, হালাম সম্প্রদায়ের লোক। তাদের মধ্যে কি করা হয়, এই যে জুম চাষ করা হয়, এই জুম চাষ করার পর দেবী লক্ষ্মী, লক্ষ্মী দেবীকে তো আমরা চিনি না, লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী দেবীকে আমরা চিনি, দেবী লক্ষ্মীর আরাধনা তখন করা হয়। দেবী লক্ষ্মীকে খুশি করার উদ্দেশ্যে এই হাই হাক নৃত্যটাকে করা হয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে হাই হাক নৃত্যটি কোন সম্প্রদায়ের, তোমরা কি লিখবে, হালাম সম্প্রদায়ের। ঠিক আছে, কি উদ্দেশ্যে এই হাই হাক নৃত্যটি করা হয়, জুম চাষ যেন ভালো হয়, সেই জুম চাষকে কেন্দ্র করে ভালো ফসল হওয়ার জন্য দেবী লক্ষ্মীকে পূজা করে বা পূজা নিবেদন করে এই হাই হাক নৃত্যটাকে করা হয়। কাকে উদ্দেশ্য করে, দেবী লক্ষ্মী। ঠিক আছে, লক্ষ্মী দেবীকে উদ্দেশ্য করে এই নৃত্যটাকে করানো হয়। তাহলে তোমাদের ক্লাসটা আজকে আমি এখানেই সমাপ্ত করলাম। এই যে এখন আমি চলে যাব পরবর্তী যে ক্লাস নিশাচর। তোমাদের মধ্যে যাদের নিশাচর আছে তোমরা এবার মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে। আমি যদি সুযোগ পাই তাহলে ত্রিপুরার এই যে উপজাতির নৃত্য, এই নৃত্য নিয়ে আমি পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই উপস্থিত থাকবে। পরবর্তী আমি যখন আবার ক্লাস 6 এর বেঙ্গলি ক্লাস নেব তখন আমি এই পার্টটা নিয়ে, উপজাতি সম্প্রদায়ের নৃত্যটা নিয়ে আমি আবার কিন্তু আমি কি আলোচনা করব। ঠিক আছে, লোকনৃত্যটাকে নিয়ে আমি আবার আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো এবার চলে আসো নিশাচর। ঠিক আছে, নিশাচর সুকুমার রায়, তাই তো? বরজলা বিনাপানি এসটি বয়েজ হোস্টেল, বরজলা বিনাপানি এসটি বয়েজ হোস্টেল। কি হচ্ছে, মারামারি করছো কেন? মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো। তোমাদের নিশাচর আছে তো, বরজলা বিনাপানি এসটি বয়েজ হোস্টেল, নিশাচর আছে? হ্যাঁ বলো, আনসার করো, নিশাচর আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে শোনো। নিশাচরকে লেখক সুকুমার রায়। নলছর বয়েজ হোস্টেল, নলছর বয়েজ হোস্টেল, concentrate your class, don't do bad things. তোমরা দুষ্টুমি করছো কেন? ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, দুষ্টুমি করবে না। হ্যাঁ, তাহলে আমরা গল্পটা বোঝার আগে আমাদের কি সুকুমার রায় সম্পর্কে জানতে হবে। লেখক সুকুমার রায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি কবে মারা যান, এবং বিশেষ বিশেষ লেখাগুলি কি ছিল। তাহলে আমি প্রথমেই লিখে নিলাম কি, জন্ম। জন্ম, সুকুমার রায়ের জন্ম, তিনি 1887 সালে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ, আচ্ছা আমরা বলে নাই, আমরা বলে নাই এটা, আমরা বলে নাই বিশ্রামগঞ্জ এসটি বয়েজ হোস্টেল। আমরা বলে নাই স্যার, কি আছে তোমাদের, কি আছে এরপর আমরা বলে নাই, তোমাদের কি আছে, এটাই তো বলছি, কি আছে বলো। ফার্স্ট বলে যে এটা আছে একটা, কোনটা? প্রথম যে ক্লাসটা করলাম এটা।
হ্যাঁ ঠিক আছে বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোনটা আছে ত্রিপুরার লোকনৃত্য? এটাই আছে বিশ্রামগঞ্জ এসটি বয়েজ হোস্টেল, ত্রিপুরার লোকনৃত্য এটাই তো, নাকি অন্য কিছু আছে? ক্লিয়ার করে বলো, আমি বুঝতে পারছি না তো। বিশ্রামগঞ্জ এসটি বয়েজ হোস্টেল কি আছে বলো না? ত্রিপুরার লোকনৃত্য যেটা প্রথমে যে ক্লাসটা করলাম এটা আছে তো, নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করে বসো। দেখো, নিশাচর সুকুমার রায়, মনোযোগ দিয়ে শোনো। সুকুমার রায়ের জন্ম কবে? 1887 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1887 সালে তিনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, কোন জায়গায় জন্মগ্রহণ করেন? জন্মস্থান লিখে নাও, জন্মস্থান। কোন জায়গায় জন্মগ্রহণ করেন তিনি? ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে। ময়মনসিংহ। ময়মনসিংহ জেলার ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে। মসুয়া, এই খাতায় লিখে নেবে কিন্তু, মসুয়া গ্রামে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে লেখক সুকুমার রায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তোমরা লিখবে কি? ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে। ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে। ঠিক আছে, তারপর দেখছি ওনার বিশেষ বিশেষ লেখা। বিশেষ লেখা, ঠিক আছে, কি? আবোল তাবোল। আবোল তাবোল, ঠিক আছে। তারপর কি? খাই খাই। খাই খাই, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে লেখক সুকুমার রায়ের বিশেষ একটি গ্রন্থ বা বিশেষ দুটি গ্রন্থের নাম লিখো, তোমরা কি লিখবে? আবুল তাবুল এবং খাই খাই লিখে নাও। বিশেষ লেখা আবুল তাবুল এবং খাই খাই, ঠিক আছে, লিখে নাও। তাহলে এবার তিনি কবে মারা যান? মৃত্যু, আমি এখানে লিখে নিলাম মৃত্যু। কবে মারা যান? তিনি 1923 সালে মারা যান। 1923 সালে মারা যান। কবে মারা যান? 1923। তাহলে 1887 জন্ম এবং 1923 সালে কি? মৃত্যু। তাহলে আমরা জানলাম সুকুমার রায় কবে জন্মগ্রহণ করেছেন? 1887। কোথায় জন্মগ্রহণ করেছেন? ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে। ওনার বিশেষ লেখা কি? আবোল তাবোল, খাই খাই। আর উনি কবে মারা গেছেন? 1923 সালে তিনি মারা গেছেন। এতটুকু জানলেই যথেষ্ট, এনাফ, পরীক্ষার জন্য যথেষ্ট। এবার তাহলে আমরা নিশাচর যে গল্পটা আছে, নিশাচর গল্পটাই আমরা আসছি। আচ্ছা, প্রথমেই বলছি নিশাচর মানে কি? নিশাচর মানে হলো যারা দিনের বেলা ঘুমায় এবং রাত্রিবেলা জাগে। আমরা কি করি? আমরা মানুষ বা অন্যান্য পশু যারা আছে, দেখবে বেশিরভাগ প্রাণীরা কি করে? দিনের বেলা আমরা জাগি আর রাত্রে বেলা ঘুমাই। আমরা কি করি? আমরা মানুষ তো, আমরা কি করি? দিনের বেলা কাজ করি আর রাত্রিবেলা ঘুমাই। আর যারা নিশাচর প্রাণী তারা কি করে? তারা দিনের বেলা ঘুমায় কিন্তু রাত্রিবেলা ওরা জাগে। কয়েকটি নিশাচর প্রাণী যেমন কি পেঁচা, ঠিক আছে, বাদুড়, ঠিক আছে, এই যে প্রাণীগুলো তারা হলো কি? নিশাচর প্রাণী। ঠিক আছে, দিনের বেলা ওদেরকে দেখতে পাবে না। যেমন শেয়াল, শেয়াল কিন্তু রাত্রেবেলা বের হয়, দিনের বেলা দেখতে পাবে না। দিনের বেলা কোথাও দেখতে পাবে না, রাত্রটা হবে দেখবে জোরে জোরে চিৎকার করছে শেয়াল, ঠিক আছে, ওরা রাত্রেবেলা বের হয়। তাহলে এদেরকে বলে কি প্রাণী? নিশাচর প্রাণী।
দেখো বলছে কি যারা রাত জেগে চলাফেরা করে বা খাবার খোঁজে তারাই নিশাচর। যারা রাত জেগে চলাফেরা করে মানে সারা রাত্র চলাফেরা করে, সারা রাত্র চলাফেরা করে এবং কি করে খাবার খোঁজে। আমরা কোন সময় খাবার খুঁজি? রাত্রেবেলা খাবার খুঁজি না, কিন্তু আমরা খাবারের খোঁজে কখন যাই? দিনের বেলা। ঠিক আছে, ধরো আমার বাজারে যেতে হবে, ঠিক আছে, রাত্রেবেলা যাই আমরা, কিন্তু মানে আসল কথাটা কি? আসল কথা হলো আমরা তো নিশাচর প্রাণী না। আমরা কি করি? আমরা যা কিছু করি কাজ আমরা দিনের বেলাই করি, ঠিক আছে না? কি খাবারের খোঁজে যাই, অন্যান্য কাজগুলি আমরা করি। কিন্তু যারা নিশাচর প্রাণী আছে ওরা কিন্তু দিনের বেলা একদমই বের হয় না, ওরা একদম দিনের বেলা লুকিয়ে থাকে এবং রাত্রিবেলা রাত্র যখন হয়, যখন সূর্য অস্ত যায় তখন তারা আস্তে আস্তে বের হয় এবং সারা রাত্র ওরা জাগে এবং জেগে জেগে ওরা কি করে? নিজেদের খাবার সংগ্রহ করে, খাবারের খোঁজে ওরা বের হয়। ঠিক আছে, তারপর কি বলছে? যেমন পেঁচা। পেঁচা আমি প্রথমেই বলেছি পেঁচা। তোমরা পেঁচা দেখেছো? বলো, আনসার বলো। পেঁচা দেখেছো? পেঁচা আওয়েল, আওয়েল দেখেছো পেঁচা? হ্যাঁ, ওকে, কাঞ্চনপুর হোস্টেল, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা পেঁচা দেখেছো। তাহলে পেঁচা দিনের বেলা দেখতে পাওয়া যায় না, কিন্তু পেঁচা কোনোদিনও তুমি দিনের বেলা দেখতে পাবে না। যদিও দেখতে পাও, দেখবে গাছের ডালে বসে ঘুমাচ্ছে। ঠিক আছে, তাহলে পেঁচা দিনের বেলা তুমি কোথাও দেখতে পাবে না, রাত্র হলেই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে যেমন পেঁচা। তারপর কি বলছে? শত্রুর ভয়ে দিনের আলোতে না বেরিয়ে রাতের বেলায় বেরোয় এবং খাবার খায়। ওরা কি করে? শত্রুর ভয়ে তারা দিনের আলোতে বের হয় না। তারা শত্রুর ভয়ে দিনের আলোতে বের হয় না। কোন সময় বের হয়? ওরা রাতেই বের হয় এবং রাতে বের হয়ে ওরা খাবার খায়। ঠিক আছে, তারপর আফ্রিকার কাকাপো ও পেঁচাটিয়াদের ডানা ছোট থাকায় ভালো উঠতে পারে। এখানে দুটো পাখির কথা বলছে। দেখো, এখানে দুটো পাখির কথা বলছে। আফ্রিকার দুটো পাখির কথা বলছে। তোমরা আফ্রিকা দেশের নাম শুনেছো? হ্যাঁ, শুনেছো আফ্রিকা দেশের নাম? জিরাফ কোথায় দেখতে পাওয়া যায়? জিরাফ, সবাই আমরা জিরাফ চিনি। চলো আমি একটা এখানে জিরাফের ছবি আঁকার ট্রাই করছি। ঠিক আছে, দেখো এরকম দেখতে না? হ্যাঁ, ঠিক আছে তো, জিরাফ দেখতে এরকম না? হ্যাঁ, তাহলে এই যে জিরাফটা কোথায় দেখতে পাওয়া যায় জানো? আফ্রিকা। কোথায়? একমাত্র আফ্রিকা মহাদেশেই তুমি জিরাফ দেখতে পাবে, এছাড়া কোথাও দেখতে পাবে না। ঠিক আছে, এই যে আফ্রিকা, এই আফ্রিকার কথা এখানে বলা হয়েছে এই গল্পটায়। আফ্রিকার দুইটা প্রাণীর কথা বলা হয়েছে। কি কি দুইটা প্রাণী? একটা হলো কি, এক নাম্বার কি আছে? কাকাপো। না না, সরি, দুইটা প্রাণী না, একটা প্রাণীর কথাই বলা হয়েছে, কাকাপো। ঠিক আছে, এটার নাম কাকাপো, বা এটাকে আরেকটা নাম আছে কি? পেঁচাটিয়া। পেঁচাটিয়া, ঠিক আছে, পেঁচাটিয়া, পেঁচাটিয়া। ঠিক আছে, এটাকে কাকাপুও বলা যায় আবার পেঁচাটিয়াও বলা যায়। এটা কোন জায়গার পাখি? পরীক্ষায় প্রশ্ন আসবে, কোন জায়গার পাখি? আফ্রিকা, আফ্রিকা মহাদেশের পাখি। এই পাখিটা কি করে? দিনের বেলা বের হয় না, রাত্রিবেলা বের হয়। ঠিক আছে, ওরা কি বলছে? এই যে কাকাপু বা পেঁচাটিয়া, ওদের ডানা ছোট হয় যে কারণে ওরা ভালো উড়তে পারে। তারপর অনেক জন্তু শারীরিক কারণেও দিনে বের হয় না, যেমন পেঁচা, সাপ, ব্যাং প্রভৃতি প্রাণী। ঠিক আছে, দেখবে ব্যাং, ঠিক আছে, সাপ, এগুলাও অনেক সময়, সাপ অনেক সময় দিনের বেলা বের হয় কিন্তু কম বের হয়, বেশিরভাগ সময়টা রাত্রিবেলাতেই বের হয়। কেন?
ওদের জীবনের ভয় থাকে। ওরা জানে আমি একটা সাপ, সে জানে, সে কি জানে, এতটুক সে বুঝে যে আমি যখন দিনের বেলা বের হব, আমি যদি কোনো মানুষের সামনে পড়ি বা কোনো যেমন মানুষ ছাড়া ধরো বক বা এমন কোনো প্রাণী যে প্রাণীটা সাপকে মারতে পারে, ঠিক আছে, সাপ তো নিজের শত্রুকে চিনে না, মানুষের চোখের সামনে পড়লো মানুষ এটাকে মারবে, যদি বকের সামনে পড়ে বক এটাকে কি করবে, খেয়ে ফেলবে। অথবা বাজ বা চিল, আমরা চিল চিনি তো, চিলের সামনে যদি পড়ে চিলও কিন্তু সাপকে ধরে খেয়ে ফেলে, ঠিক আছে। তাহলে সাপ তার শত্রুকে ভালো করে চিনে। তাহলে সাপ কি করে, চিল কি রাত্রিবেলা বের হবে না, কিন্তু মানুষ কি রাত্রিবেলা বেশি বের হয় না, কিন্তু তখন সাপ কি করে, নিজেকে সেফ মনে করে যে এখন আমি সেফ, তখন সাপ কি করে, নিজের খাবারের খোঁজে রাত্রিবেলা বের হয়। এখন তোমাদের মনে কেন আমি এটা বললাম, কারণ আমি যদি শুধু বলি যে সাপ রাত্রিবেলা বের হয়, তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার সাপ তো শুধু রাত্রিবেলা না, আমরা দিনের বেলাও দেখতে পাই। অবশ্যই সাপ দিনের বেলাও বের হয়, কিন্তু বেশিরভাগ সময় সাপ কি করে, রাত্রিবেলাই বের হয়, ঠিক আছে। তারপর কি বলছে, যেমন ব্যাঙ প্রভৃতি প্রাণী, ব্যাঙের কথাও এখানে বলছে। রাত্রিবেলা রাস্তার মধ্যে যদি গাড়ি নিয়ে যাওয়া যায়, তখন রাস্তার মধ্যে কিন্তু প্রচুর ব্যাঙ দেখতে পাওয়া যায়, রাস্তা দিয়ে লাফিয়ে লাফিয়ে যায়। রাত্রিবেলা দেখবে ব্যাঙ বেশি দেখতে পাওয়া যায়। ব্যাঙও জানে দিনের বেলা ব্যাঙ খুব কমই দেখা যায়, রাত্রিবেলাটাই বেশি দেখা যায়। এবং রাত্রিবেলায় ব্যাঙ ডাকে, দিনের বেলা কিন্তু ব্যাঙের ডাক শোনা যায় না। ব্যাঙ কখন ডাকে, রাত্রিবেলায় ডাকে, সন্ধ্যার পর দেখবে বৃষ্টি হলে ব্যাঙ ডাকবে, ঠিক আছে। তারপর কি বলছে, দিনের বেলায় শত্রুর ভয়ে চলাফেরা করতে না পেরে বেরিয়ে তারা ইঁদুর শিকার করে। হ্যাঁ, সাপ কি করে, দিনের বেলায় ওরা বের হয় না এবং রাত্রিবেলা বের হয়, এবং বের হয়ে ওরা কি শিকার করে, ইঁদুর শিকার করে। সাপ ধরো যদি সে দেখছে যে ওর সামনে দিয়ে একটা ইঁদুর যাচ্ছে, সে চুপ করে বসে থাকবে, যে ইঁদুরটা ওর সামনে দিয়ে গেল এমনি কি করবে, একদম এরকম ভাবে ধরে ফেলবে, ধরে কি করবে, খেয়ে ফেলবে, ঠিক আছে। তাহলে ইঁদুর ধরার জন্য ওরা বের হয়। ইঁদুর বা অন্যান্য পোকামাকড়, ধরো একটা পেঁচা, পেঁচা তো আর ইঁদুর খাবে না, পেঁচা কি খাবে, ঠিক আছে। তারপর কি বলছে, তাছাড়া নিশাচর বাঘ সিংহ রাতে বেরোয় ভালো শিকার জোটে বলে। হ্যাঁ, এবার বাঘ এবং সিংহ তাদেরকেও কিন্তু নিশাচর বলা হচ্ছে। বাঘ সিংহ দিনের বেলাও বের হয়, রাত্রিবেলাও বের হয়। এবার রাত্রিবেলা কেন বের হয়, বেশি বের হয় রাত্রিবেলা কেন, কারণ ওরা জানে দিনের বেলায় এমন বাঘ অন্য প্রাণীদের শিকার করে, হরিণ শিকার করে, অন্যান্য প্রাণীদের শিকার করে, বা খরগোশ শিকার করে, বা অন্যান্য কোনো প্রাণীদের শিকার করে, সে খায়, খেয়ে নিজে বেঁচে থাকে। এবার দিনের বেলা তো সে হরিণকে খুঁজে পাবে না, তাই সে রাত্রের বেলা বের হয়। এবার হরিণকে, দিনের বেলা যদি সে হরিণকে খুঁজে পায়ও, তারপরেও হরিণকে ধরতে তার কষ্ট হবে, তাই সে কি করে, রাত্রিবেলা বের হয়। রাত্রিবেলা বের হলে কি হবে, হরিণ তো রাত্রিবেলা বের হবে না, রাত্রিবেলা সে ঘুমাবে, তখন সে চুপ করে গিয়ে হরিণটাকে বা যে কোনো অন্য কোনো প্রাণী, যে প্রাণীগুলো রাত্রেবেলা বেরোয় না, ঘুমিয়ে থাকে, ওই প্রাণীদের সহজে সে শিকার করতে পারে, শিকার করে সে খেতে পারে, ঠিক আছে। তাই এখানে বাঘ এবং সিংহকেও কি নিশাচর প্রাণী বলা হচ্ছে কিন্তু। তারপর নিশাচর প্রাণীদের বিশেষ অভ্যাস নিঃশব্দে চলাফেরা। হ্যাঁ, এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিশাচর প্রাণীদের বিশেষ অভ্যাসটা কি, তাদের কি অভ্যাস, তারা নিঃশব্দে চলাফেরা করে, নিঃশব্দ, নিঃশব্দ। নিঃশব্দ মানে কি, আওয়াজ না করে চলা, ঠিক আছে। এবার নিশাচর প্রাণীদের কি, এটা হলো তাদের বৈশিষ্ট্য, ওদের গুণ, ওরা নিঃশব্দে চলাফেরা করতে পারে, কোনো শব্দ টেরই পাবে না। একটা প্রাণী, ধরো একটা হরিণ, সে দিনের বেলা ঘাস খেয়েছে, রাত্রেবেলা সে তার জায়গায় গিয়ে ঘুমিয়ে আছে, হরিণ তো ঘুমাচ্ছে। এবার নিশাচর প্রাণীকে বাঘ, তার ধারণা কি, আমাকে আজকে এই হরিণটাকে ধরতে হবে। এবার বাঘ কিন্তু যদি পায়ের শব্দ করে করে যায়, তাহলে হরিণটা বুঝে যাবে, অবশ্যই বুঝে যাবে না, যে আমার পেছনে কিছু একটা আসছে, ঠিক আছে। তখন হরিণটা কি অ্যালার্ট হয়ে যাবে, পিছন দিকে দেখবে আরে কে আসছে, তখন হরিণ এখান থেকে দৌড়ে পালাবে, ঠিক আছে না। তখন বাঘটা কি করবে,
যেন হরিণ বুঝতে না পারে, সে নিঃশব্দে চলাফেরা করবে, আস্তে আস্তে আস্তে, যেন কোনো কিছুর শব্দ না হয়। শব্দ হলেই হরিণ দৌড়ে পালিয়ে যাবে, তখন বাঘ আর শিকার করতে পারবে না। তাই তারা নিশাচর প্রাণীরা কি করে, শিকার করার জন্য তারা নিঃশব্দে চলাফেরা করে, মানে কোনো আওয়াজ না করে চলাফেরা করে। ঠিক আছে। তারপর যেমন পেঁচা খুব নিঃশব্দে উড়ে। পেঁচা দেখবে রাত্রিবেলা যখন উড়ে তার ডানার শব্দ শোনা যায় না। পায়রা যদি উড়ে, পায়রা চিনো? পায়রা, পায়রা মানে চিনো তো, আমরা যেটাকে বলি কবুতর। ঠিক আছে, পায়রা, পায়রা যখন উড়ে দেখবা পায়রার ডানার শব্দ শোনা যায়। শালিক পাখি যখন উড়ে, শালিক পাখির ডানার শব্দ শোনা যায়। কিন্তু পেঁচা যখন উড়ে, পেঁচার ডানার শব্দ তুমি শুনতে পাবে না, একদম পাবে না শুনতে। ঠিক আছে। হ্যাঁ, তারপর কি বলছে যে আমাদের পুরাণে বর্ণিত রাক্ষসরাও রাতে বেশি চলাফেরা করত। পুরাণে বর্ণিত রাক্ষস, পুরাণে বর্ণিত রাক্ষস, রাক্ষস, রাক্ষস মানে কি, আমরা কি বুঝি? রাক্ষস মানে কি বুঝি? যারা কি করে, অন্য প্রাণীদেরকে ধরে ধরে খায়, ঠিক না? রাক্ষস শব্দটা কোথায় আছে? পুরাণে বর্ণিত আছে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে যে রাক্ষস শব্দটি, এই যে রাক্ষস শব্দটা, এই শব্দটা কোথায় আছে? উত্তর হবে কি পুরাণে। ঠিক আছে, পুরাণে বর্ণিত আছে। হ্যাঁ, বলছে কি যারা রাক্ষস তারাও কি রাত্রেই বেশি চলাফেরা করত। রাক্ষসরা সবসময় রাত্রিবেলা চলাফেরা করত। ঠিক আছে, কেন? অন্য প্রাণীদের বা কোনো মানুষ সামনে পেলে তাকে ধরে খাবার জন্য। ঠিক আছে। তারপর আধুনিক সভ্যতায় প্রচুর আলো জ্বালিয়ে রাতকে দিন করতে হয়। এবার বলছে কি এখন আধুনিক সভ্যতা, আধুনিক সভ্যতায় কি এসে গেছে? লাইট এসে গেছে, লাইট। তার মানে কি আধুনিক সভ্যতায় কি এসে গেছে? লাইট, লাইট বা বাতি। ঠিক আছে, আধুনিক সভ্যতায় লাইট এসে গেছে, বাতি এসে গেছে। তাই এখন কি সারা জায়গায় সব দিকে অন্ধকার খুব কমই থাকে, সব দিকে কি লাইট জ্বালানো থাকে। রাত্রিবেলাও দিনের মতো মনে হয়, এত পরিমাণ লাইট যে রাত্রিবেলাটাকেও দিনের বেলা মনে হয়। এবার যে নিশাচর প্রাণী সে কিন্তু বোঝে, মানে সে কিন্তু এটা বুঝে না যে এখানে লাইট আছে, মানে সে এটা লাইটটা যে আসলে আলো দেয় এটা কিন্তু নিশাচর প্রাণী বুঝতে পারে না। নিশাচর প্রাণীর সামনে যদি কোনো লাইট জ্বালিয়ে দেওয়া হয় সে কি মনে করে, আরে এটা তো দিন হয়ে গেল, সূর্য উঠে গেছে। ঠিক আছে, নিশাচর প্রাণী কি করবে? দেখবে কোনো নিশাচর প্রাণীর সামনে, ধরো তুমি যদি এরকম কোনো পরীক্ষা করতে চাও, দেখবে কোনো পেঁচা, ধরো পেঁচাটাকে সামনে রেখে তুমি যদি পেঁচাটার সামনে একটা লাইট জ্বালিয়ে দাও, পেঁচাটা দেখবে চোখ বন্ধ করে সে ঘুমিয়ে গেছে। সে কি মনে করছে? যে দিন হয়ে গেছে, আলো এসেছে মানে দিন হয়ে গেছে। ঠিক আছে, বেলা হয়ে গেছে, সে ঘুমিয়ে চোখ বন্ধ করে ফেলবে। আবার লাইটটাকে অফ করে দাও, সে দেখবে আরে আবার তো অন্ধকার হয়ে গেল, আবার সে চোখ খুলে দেবে। ঠিক আছে, পেঁচা কিন্তু এরকম করে। তাই বলছে কি আধুনিক সভ্যতায় লাইট এসে গেছে, তাই লেখক বলছে, সুকুমার রায় বলছে যে এখন দিনকে মানে রাত্রিবেলাও দিনের মতো আলো পাওয়া যায়। তারপর ভোরের খবরের কাগজ বের করতে অনেককে রাত জাগতে হয়, আবার যানবাহনের চালককেও রাত জাগতে হয়, এরাও নিশাচর। এবার লেখক বলছেন কিন্তু এখানে সুকুমার রায় মানুষকেও নিশাচর বলছেন। কোন মানুষেরা নিশাচর? দেখবে অনেক মানুষ আছে যারা সারা রাত জেগে তারা গাড়ি চালায়, পরিশ্রম করে। ঠিক আছে না, সারা রাত জেগে গাড়ি চালাতে হয়, তাদের নিশাচর বলেছেন। আবার অনেকে কি খবরের কাগজের কথা বলেছেন, ভোরের খবরের কাগজ বের করতে অনেককে রাত জাগতে হয়। ঠিক আছে, মানে কি ধরো আমরা যে খবরের কাগজ পড়ি, নিউজ পেপার, ঠিক আছে, নিউজ পেপার পত্রিকা যখন আমরা পড়ি, এই পত্রিকাটা যে পরের দিন যে বের হবে, সকালবেলা যে সকাল সকাল যে বের হবে, এই পত্রিকাটা বানানোর পেছনে যারা কাজ করছে ওরা কিন্তু রাত জেগে কাজ করছে। ওরা কিন্তু সারা রাত জেগে এই পত্রিকা ছাপানোর কাজ করে। ওদেরকেও লেখক কি বলেছে? নিশাচর বলেছে। ঠিক আছে, এবার ধরো আমি যদি কোনো একটা কাজ, ধরো সামনে আমার একটা পরীক্ষা আছে, এবার আমি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমি সারা রাত জেগে, আমি রাত্রেবেলা ঘুমাই না,
আমি সারা রাত জেগে আমি শুধু পড়াশোনা করি, তখন আমাকেও কিন্তু নিশাচর বলা হবে। আমিও একটা নিশাচর প্রাণী, মানে রাত্রি জাগা মানেই নিশাচর। ঠিক আছে, তাহলে বলো নিশাচর প্রাণী কারা? যারা সারা রাত জেগে কি চলাফেরা করে, খাবারের সন্ধান করে, ঠিক আছে, তাদেরকে নিশাচর প্রাণী বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা নিশাচর গল্পটা বুঝতে পারলাম। বলো বুঝতে পারলাম নিশাচর? আনসার করো। নিশাচর গল্পটা বোঝা গেল? বলো। ঠিক আছে, তাহলে চলো আমি কয়েকটা প্রশ্ন করি তোমাদের। বলো, লেখক সুকুমার রায় কবে জন্মগ্রহণ করেন? কবে? বলো, কত সালে? লেখক সুকুমার রায় কত সালে জন্মগ্রহণ করেন? বলো, আনসার করো। ওনার বিশেষ দুটো লেখা, সুকুমার রায়ের বিশেষ দুটো লেখা বা বিশেষ দুটি গ্রন্থ কি? বলো, বলো। আনসার করছো না কেন? তোমরা জানো তো আনসার। লেখক সুকুমার রায়ের দুটি বিশেষ লেখা হলো কি? আবোল তাবোল এবং খাই খাই। হ্যাঁ, ঠিক আছে। 1923 সালে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, কি 1923 সালে মৃত্যু? মৃত্যু হয়েছে 1923 সালে। জন্ম কবে? 1800 কত? বলো, 1800 বলো, তাড়াতাড়ি বলো। 1800 কি 87, 1887 সালে জন্ম। ঠিক আছে, এবং 1923 সালে মৃত্যু। হ্যাঁ, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, চলো লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন, নিশাচর প্রাণী কাদের বলে? নিশাচর প্রাণী কাদের বলে? যাদের যারা রাত জেগে চলাফেরা করে এবং খাবার সন্ধান করে তাদেরকে নিশাচর প্রাণী বলে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। ঠিক আছে।